জীবনে প্রথমবার বিদেশ ভ্রমণ আর এর অনুভূতি শরীরের প্রতিটা রন্ধ্রে জাগায় অস্থির উদ্দীপনা আর মন ও প্রাণে সঞ্চারিত হয় ডোপামিনের অবিরাম স্রোত। আমার পরিস্থিতি ভাষায় ঠিক কতটা বর্ণনা করতে পারবো জানি না, তবে কথা দিচ্ছি আমার ক্যামেরায় দেখতে পাবেন প্রথমবার বিদেশ ভ্রমণের আমার এক অকৃত্রিম গল্প। তাই চলুন এবার ব্যাগপত্র গুছিয়ে পৌঁছাই ভুটান, দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ভুটান যাবেন, এসডিএফ পারমিট, গাইড কিভাবে বুকিং করবেন, হোটেল এবং গাড়ি বুকিংয়ে সবথেকে ভালো ট্রাভেল সংস্থা, খরচ, ভুটানে বিভিন্ন জায়গায় সাইট সিন, লোকাল খাবার, লোকাল কালচার, উচ্চ সব জনপদ, ঐতিহাসিক রাজতন্ত্র, বরফের ছোঁয়া এবং উচ্চতার শিখরে পারো তাকসাং। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতেই হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভুটান যাওয়ার সঠিক সময়। যেহেতু ভুটানের অধিকাংশ পথই পাহাড় বেষ্টিত, তাই বর্ষাকাল বাদ দিয়ে ভুটান সারা বছরই যেতে পারবেন। তবে বরফ দেখতে গেলে জানুয়ারি থেকে মার্চ হলো বেস্ট টাইম। তবে সবুজ ভুটান দেখতে চাইলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এপ্রিল থেকে জুন হলো সেরা সময়। ভুটানে কী ভাষায় কথোপকথন হয়? ভুটানের মূল ভাষা হলো জংখা, তবে এখানে আপনারা ইংরেজি এবং কোথাও কোথাও হিন্দিতেও কমিউনিকেট করতে পারেন। ভুটানে যেতে কি পাসপোর্ট লাগে? ভুটানে যেতে ভারতীয়দের পাসপোর্টের প্রয়োজন নেই, তবে আপনার ভ্যালিড ভোটার আইডি হলেই আপনি ভুটানে ইমিগ্রেশন পাস করতে পারবেন। ভুটানে কোন মুদ্রা চলে? ভুটানের মুদ্রা হলো ভুটানিজ এনগুলট্রাম, যা ভারতীয় রুপির সমান, অর্থাৎ ভারতীয় 1 টাকা ভুটানিজ 1 টাকার সমান। তাই পুরো ভুটানে কিন্তু ভারতীয় মুদ্রা চলে, আলাদা করে কনভার্সনের কোনো প্রয়োজন নেই। তবে আপনারা 6 দিনের জন্য ভুটানে যাচ্ছেন, কেমন খরচ হবে সেই হিসাব অনুযায়ী ক্যাশ টাকা এদেশ থেকে নিয়ে যাবেন, কারণ সেখানে ইন্টারন্যাশনাল ক্রেডিট বা ডেবিট কার্ড কিন্তু বেশিরভাগ স্থানেই অ্যাকসেপ্ট হয় না। ভুটানের পারমিট ও গাইড। ভুটানে প্রবেশ করতে গেলেই অবশ্যই আপনার প্রয়োজন হবে এসডিএফ এবং গাইড, সঙ্গে ট্রাভেল ইন্স্যুরেন্স। এসডিএফ বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি ভারতীয় এবং সার্ক কান্ট্রিদের জন্য 1200 টাকা প্রতি রাত এবং অন্যান্য দেশের জন্য 100 টাকা পার নাইট। 6 থেকে 12 বছরের বাচ্চাদের হাফ এবং 5 বছরের নিচের বাচ্চাদের কোনো এসডিএফ লাগবে না। এটি প্রযোজ্য ট্যুরিস্টদের জন্য। আর এই এসডিএফ এর সাথে আপনার পুরো জার্নিতে একজন গাইড ম্যান্ডেটরি, যার দৈনিক ফি 1500 থেকে 2500 টাকা মতো। ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য জনপ্রতি 500 টাকা করে লাগবে। এই গাইড, হোটেল আপনি নিজে চাইলেও বুকিং করতে পারেন bhutan.travel এই ওয়েবসাইটের মাধ্যমে, বা আপনার ট্রাভেল এজেন্সিকে বলে দিলেই ওনারা সব কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন। ভুটানের খরচ। ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ হলেও ভুটানের খরচ তুলনামূলক একটু বেশি, কারণ এসডিএফ, গাইড, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ন্যূনতম 2 স্টার ক্যাটাগরি হোটেলে আপনার বুকিং থাকতে হবে। এই সমস্ত কারণেই আমরা বেছে নিয়েছিলাম ভুটানের বেস্ট ট্রাভেল সংস্থা ট্যুর কিংডমকে। কেন বেস্ট সেটি বলে দেব, কিন্তু বলে দিই ওনারা মাত্র 19,000 টাকায় 5 রাত 6 দিনের ভুটানের ট্যুর করিয়ে থাকেন, ফালাকাটা টু ফালাকাটা বা হাসিমারা টু হাসিমারা, সঙ্গে 3 স্টার ক্যাটাগরি হোটেল, গাইড, এসডিএফ, ট্রাভেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু ইনক্লুডেড। ওনাদের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন আমাদের প্রথম বিদেশ যাত্রা শুরু করা যাক। তো আমরা এখন চলে এসেছি ফালাকাটাতে। ফালাকাটাতে আমরা পৌঁছালাম সকাল 7টার সময়। এবার এখানে দেখুন চারিদিকে মানে কুয়াশায় পরিপূর্ণ, ভর্তি, ফগ হয়ে আছে। আমাদের গাড়ি এখনই আসছে আমাদের পিক আপ করতে। এখান থেকে সোজা আমরা চলে যাব এখান থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত জয়গাঁওতে, এবং সেখান থেকে আমরা ইমিগ্রেশন করে চলে যাবো ফুংসিলিং, এবং সেখান থেকে সোজা থিম্পুর দূরত্ব জয়গাঁও থেকে 150 কিলোমিটার। ঠিক আছে, আমরা এগোচ্ছি ফালাকাটা থেকে জয়গাঁওয়ের দিকে। চলুন দেখে নিই আপনি কোন কোন ট্রেনে ফালাকাটা পৌঁছাতে পারবেন। জয়গাঁও হচ্ছে ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট, এবং তারপরে শুরু হচ্ছে ভুটান, এবং তারপরের ওই সাইডের অংশ হচ্ছে ফুংসিলিং। যেরকম ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার আছে সেটা হচ্ছে পেট্রোপোল, বেনাপোল, বনগাঁ, ঠিক সেরকমই আপনার হচ্ছে এই সাইডে জয়গাঁও, ওই সাইডে হচ্ছে ফুংসিলিং। আরেকটা কথা, যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি ফালাকাটা এসে পৌঁছাবেন। ভুটান যাওয়ার জন্য 2টি জায়গা বেস্ট। একটা হচ্ছে ফালাকাটা, এটা হলো মানে আপনি বলতে পারেন যে এখান থেকে 47 কিলোমিটার, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো হাসিমারা, যেটা হচ্ছে আপনার মাত্র 14 কিলোমিটার। তবে হাসিমারাতে কলকাতা থেকে একটাই ট্রেন আছে, মানে শিয়ালদা থেকে একটাই ট্রেন আসে,
সেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস 11:30টায় পৌঁছায়। তো সেক্ষেত্রে লেট হয়ে যেতে পারে, যেহেতু প্রথম দিনে আমাদের ডিস্টেন্স প্রচুর কভার করতে হবে। মানে কলকাতা থেকে আমরা ফালাকাটা তো আসলামই, প্লাস ফালাকাটা থেকে জয়গাঁও, প্লাস জয়গাঁও থেকে আবার থিম্পু অবধি আমাদের যেতে হবে। থিম্পুর ডিস্টেন্স হচ্ছে জয়গাঁও থেকে 150 কিলোমিটার, যেটা আজকে আমাদের কভার করতে হবে। তো যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এই ফালাকাটা বা হাসিমারাতে। মানে শিয়ালদা বা হাওড়া থেকে ফালাকাটা আসার 4টে ট্রেনই হচ্ছে বেস্ট। সবার প্রথম ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, তারপরে হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, তারপরে হচ্ছে কামরূপ এক্সপ্রেস, তারপরে হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেস রাত্রেবেলা 2:46-এ নামে, মানে এখানে দাঁড়ায়, এবং তিস্তা তোরসা 4:10-এ দাঁড়ায়, এবং কামরূপ এক্সপ্রেস 7:30টায় নামে, এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস 8:15-তে। এবার ব্যাপারটা হলো যে অনেক সময় কুয়াশার কারণে, যখন আজকে কুয়াশা, এবং কুয়াশার কারণে অনেক সময় লেট হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারার, মানে তত তাড়াতাড়ি আসার, তাহলে ভুটানটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। আইদার আপনারা তিস্তা তোরসা ধরে ফেলুন, নয়তো আপনি কামরূপ এক্সপ্রেস ধরুন। সরাইঘাট একদম মাঝরাতে পৌঁছাবে, তো তখন শীতে বা ঠান্ডায় বা অনেক সময় মানে রাত্রেবেলাও সমস্যা হতে পারে। তো এই দুটোই বেস্ট। উত্তরবঙ্গ ধরতে পারেন, সমস্যা নেই। উত্তরবঙ্গটা ধরলে আপনার 8:15-র মধ্যে পৌঁছাবে, হয়তো সেটা লেট করলে 9টা বেজে যেতে পারে। তো থিম্পু পৌঁছাতে বেসিক্যালি লেট হবে, কিন্তু এখানে আমরা এসে পৌঁছালাম কামরূপ এক্সপ্রেসে, এবং আমাদের টাইমিংটা মোটামুটি আজ ঠিকই ছিল। 7টা 7:30টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি, এবং এখন এখান থেকে রওনা দিয়েছি আমরা জয়গাঁওয়ের উদ্দেশ্যে। 47 কিলোমিটার, ঘন্টা 1.5 মতো সময় লাগবে। রাস্তায় যদি ফ্রেশ না হই বা ব্রেকফাস্ট না করি, তাহলে আমরা যে সংস্থার মাধ্যমে যাচ্ছি ট্যুর কিংডম, তাদের অফিস আছে জয়গাঁওতে, সেখানে গিয়ে আমরা এই ব্রেকফাস্ট করা বা ফ্রেশ হওয়ার এই ব্যাপারটা সেরে নেব, এবং তারপর ওখান থেকে আমরা বর্ডার পার করব এবং নতুন টাইম জোনে চলে যাব। ভুটানের টাইম আমাদের থেকে আধ ঘন্টা এগিয়ে, তো আমরা নতুন টাইম জোনে চলে যাব। আজ প্রথম দিনে আমরা কিন্তু থিম্পুতে যাব, তবে অনেকেই টিকিট না পেলে নিউ জলপাইগুড়ি স্টেশন বা নিউ ম্যাল জংশনে নেমে থাকবেন। তাদের ক্ষেত্রে প্রথম রাত জয়গাঁওতে বা ফুংসিলিংয়ে থাকাটা প্রয়োজন, এবং দ্বিতীয় দিন আপনারা রওনা দেবেন থিম্পুর উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম জয়গাঁওতে। ভারতবর্ষ ও ভুটানের বর্ডার হলো জয়গাঁও ফুংসিলিং বর্ডার। তো 9টার মধ্যে আমরা চলে আসলাম জয়গাঁওতে, কিন্তু সকালে তো কিছু খাওয়া দাওয়া হয়নি। এখানকার যে শীতল রেসিডেন্সি আছে, এই রেস্টুরেন্টে আমরা এসে বসেছি, এবং আমরা খাওয়া দাওয়ার জন্য অর্ডার করব। এখানে দিয়ে দিয়েছে মেনু কার্ড, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ আমাদের ফ্রেশ হওয়া হয়নি। এখানে ফ্রেশ হতে পারবেন, ওয়াশরুম আছে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে পারবেন। তো সুন্দর গান শুনতে শুনতে জাস্ট এখানে ব্রেকফাস্ট করে নেবো, এবং ফ্রেশ হয়ে এখান থেকে তারপর রওনা দেবো। আর আমাদের যে ট্যুর প্যাকেজ করে দিয়েছে ট্যুর কিংডম, ওনাদের যে রিপ্রেজেন্টেটিভ আমাদের সাথে আসছেন, আমাদের সমস্ত কিছু করিয়ে দেবেন। মানে ইমিগ্রেশন থেকে শুরু করে এসডিএফ থেকে শুরু করে যা যা লাগবে, যা যা ক্রাইটেরিয়া আছে, সব কিছু উনি করিয়ে দেবেন। উনি আসছেন, আমাদের পরপরই আসছেন, জাস্ট আমাদেরকে বললেন যে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে। এবং এটা কিন্তু প্যাকেজের বাইরে, এই ব্রেকফাস্টটা এটা কিন্তু আপনাকে নিজে থেকে করতে হবে, ঠিক আছে? কত কী খরচ হচ্ছে সেটা তো জানিয়েই দেবো, এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একদিনে কলকাতা থেকে পৌঁছে যাচ্ছি থিম্পু, মানে এক দেশ থেকে আরেক দেশ একদিনেই। তো ফ্রেশ হয়ে মোটামুটি রেডি আমরা। এবার আমরা অর্ডার করেছি মশলা ধোসা, আসছে। এখানে বেশ দামটা রিজনেবল, 100 টাকায় মশলা ধোসা। তো মশলা ধোসা আসছে, এবং খাওয়া দাওয়া করবো, এবং চলে আসছে সঙ্গে আমাদের যে অ্যাসোসিয়েট সঙ্গে যাবেন এবং আমাদের সমস্ত কিছু করে দেবেন, তিনি আসছেন। ততক্ষণ আমরা খাওয়া দাওয়া, মানে কি ফ্রেশ হয়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। ভুটানে কিন্তু ইন্ডিয়ান টাকা যেরকম চলে, ইন্ডিয়াতেও কিন্তু ভুটানিজ টাকা চলে। কিভাবে? এই জয়গাঁওতে কিন্তু ভুটানিজ টাকাও চলছে। এখানে টোটোতে লোকালরা ভুটানি টাকা দিচ্ছে। তো ব্যাপারটা হলো যে ইকুয়াল 1 টাকা, মানে 1 টাকা সমান 1 টাকা। ইন্ডিয়ান 1 টাকা, ইন্ডিয়ান কারেন্সি 1 টাকা, মানে 1 রুপিস সমান ভুটানিজ কারেন্সি 1 টাকা, ঠিক আছে? মানে ওদের 1 রুপিস। হ্যাঁ, তো এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। এইবার আমরা এখান থেকে যাচ্ছি মেন বর্ডারের দিকে। পায়ে হেঁটে বর্ডার ক্রস করার উপক্রম করলাম এবং পৌঁছালাম ভুটান গেটে। তো এখন বাজে 10টা, আমরা এগোচ্ছি এখানে ইমিগ্রেশনের দিকে। এবং ভুটানে ঢোকার জন্য প্রথমে আইডি কার্ড দেখিয়ে, বা আধার কার্ড চলবে না এখানে, আইডি কার্ড বা পাসপোর্ট দেখিয়ে এখানে ভেতরে ঢুকতে হবে। এই যে সশস্ত্র সীমা বল, এই জায়গাতে ঢুকতে হবে। এর আগেও 2018 সালে আমি ভুটান এসেছি বন্ধুদের সাথে।
তবে একদিনের জন্য। গেটে আমাদের ভোটার কার্ড দেখিয়ে ছবি তুলে আমাদের ভেতরে প্রবেশ করতে দিল। তো আমাদের মেন লাগেজ যেটা চেক ইন লাগেজ সেটা চলে গেছে অলরেডি গাড়িতে, এবং তারপরে আমাদের এই যে পিট ব্যাগ এটা আমরা এখানে স্ক্যানিং করে এবার এগোচ্ছে সামনের দিকে। দেখুন এটা পথ, জাস্ট আইডি কার্ড দেখতে ছিল জাস্ট। এরপর ভেতরের সাইডে থাকবে ইমিগ্রেশন। এই যে আমাদের সাথে আসছে দাদা, তোমার নাম কি? আমার নাম বিশাল। বিশাল, ও ট্যুর কিংডম থেকে এসছে আমাদেরকে হেল্প করার জন্য। তো আপনারা যখন প্যাকেজ বুক করে আসবেন তখন এরকম আপনাদের সাথে কেউ না কেউ থাকবে আপনার হেল্প করার জন্য, ইমিগ্রেশনের ক্ষেত্রে, গাইড খুঁজে দেওয়ার ক্ষেত্রে এবং গাড়ি প্রোভাইড করার ক্ষেত্রে। ঠিক আছে, এখানে এটিএমের ব্যবস্থা আছে। এই যে দেখুন, টাকা তুলতে চাইলে তুলে নিতে পারেন। আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, এই টাকা কনভার্সনের কোনো দরকার আছে? কোনো দরকার নেই, মানে ইন্ডিয়ান টাকা চলবে তো ওখানে? সব চলবে, তাই তো? এই যে জেনারেল এন্ট্রি ট্যুরিস্টদের জন্য আমরা এখানে এন্ট্রি করলাম। এখানে আইডি কার্ড দেখিয়ে এবং তারপর আপনার ছবি তুলবে, তারপর আপনি ভুটানে এন্ট্রি করতে পারবেন। তবে এটা যে এন্ট্রি হলো, এখান থেকে আপনি ফুংসিলিং অবধি যেতে পারবেন, মানে এইটাই ফুংসিলিং, উপরে দুর্গ অবধি যেতে পারবেন। এখানে এন্ট্রি করার জন্য আর কোনো কিছু লাগবে না। কিন্তু আপনি যদি ভুটানে স্টে করতে চান, নাইট স্টে করতে চান, এবং আমাদের তো 6 দিনের প্যাকেজ আছে, তার জন্য আমাদের কিন্তু যেতে হবে ইমিগ্রেশন সেন্টারে। কিন্তু এই পর্যন্ত আসতে কোনো ইমিগ্রেশন লাগবে না, আপনি এখান থেকে এই লোকালে ঘুরতে পারবেন, একদিনের জন্য জাস্ট ঘুরতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমরা যাবো এবার ইমিগ্রেশনের দিকে। এখানে আমাদের আই কার্ড দেখে এন্ট্রি করে নিল এবং ছবি তুলে নিল একটা করে। চলুন তাহলে। ভোটার কার্ড বাদে এখানকার ভ্যালিড ডকুমেন্ট হলো পাসপোর্ট। তাছাড়া আপনি ভুটান যেতে পারবেন না। তবে যারা ডুয়ার্স ঘুরতে এসে ভুটানের ফুংসিলিং ঘুরতে চান বা সেখানে এক রাত থাকতে চান, তারা মাত্র 10 টাকা ফি জমা করে আপনারা ভেতরে চলে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এসডিএফ এর প্রয়োজন নেই। 24 ঘন্টা আপনি ফুংসিলিংয়ে কাটাতে পারেন। ভুটানে কিন্তু ইন্ডিয়ার মতো নয়, সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে। জেব্রা ক্রসিং দিয়ে ক্রস করতে হলো আমাদের, রাস্তার মাঝখান দিয়ে আমরা এদিক ওদিক চলে গেলাম সেটা হবে না। আর আপনি যখন ক্রস করবেন তখন কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাবে, এবং গাড়ি এতটা ডিসিপ্লিন আমরা এখানে এসে বুঝতে পারলাম। আমরা এখন ফুংসিলিংয়ে আছি, অলরেডি আমাদের নেটওয়ার্ক চলে গেছে। এখানে কিন্তু আপনারা কি সিম নিয়ে নিতে পারবেন। সিম কার্ডের দোকানে যাব, দেখে নেব কেমন কি দাম আছে, এবং আমাদের সাথে অলরেডি আমাদের গাইড চলে এসে আমি পরিচয় করিয়ে দেব, কারণ উনি আমাদের সাথে থাকবেন এবং সব কিছু এক এক করে দেখিয়ে আমাদের বলবেন। এই যে দেখুন, এটা হচ্ছে ইমিগ্রেশন হাউস। এবার আমাদের ইমিগ্রেশন হবে। এখানে এসডিএফ জমা করে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো, আমাদের ছবি তোলা হলো। এটাই আমার প্রথম ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন সেন্টারে আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, জাস্ট শুধু এসডিএফটা জমা করতে হবে। এসডিএফ হচ্ছে এখানে ভুটানে এন্ট্রি করার জন্য ফি 1200 টাকা করে পার হেড। ইন্ডিয়ানদের জন্য আমরা 5 রাত 6 দিন থাকবো, তার জন্য আমাদের পার হেড 5 রাতের হিসাবে 6000 টাকা করে লাগলো। এখানে এন্ট্রি করতে হলো এবং ছবি তুলে নিল এবং পারমিট দিয়ে দিল। অনেকেই কমেন্ট করছিলেন যে দাদা এবার বিদেশ ট্যুর হোক। তো ভুটানও তো বিদেশ, তাই প্রথম বিদেশ ট্যুরের থাপ্পা লেগে গেল আমাদের পাসপোর্টে। ঠিক আছে, তো চলুন আমরা, মানে পাসপোর্ট নয়, ভুল বলছি, সরি আই কার্ডে। এখানে আমাদের গাইড আমাদের খাতা দিয়ে ওয়েলকাম জানালেন। তো আমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েলকাম করা হলো ভুটানে। আমাদের গাইড সোনামজি আমাদের সঙ্গে থাকবেন আগামী 5-6 দিন। ঠিক আছে, তো উনি আমাদের ওয়েলকাম করলেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভুটানে ঢুকে ইমিগ্রেশনের কাগজ কিন্তু আমরা পেয়ে গেলাম, এন্ট্রি পারমিট, এটা কিংডম অফ ভুটানে। এবং এবার এখান থেকে আমাদের 6 দিনের যাত্রা শুরু হবে। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, অলরেডি আমাদের ওয়েলকাম করা হয়ে গেছে। আমি সিম কার্ড তোলার জন্য 250 টাকা দিয়েছি। 1 GB ডাটা থাকবে এবং সঙ্গে থাকবে হচ্ছে 90 মিনিটস কলিং, এবং এখানকার লোকাল কলিংও থাকবে, ইন্টারন্যাশনাল কলিংও করা যাবে। তো সমস্যা নেই, সিমটা নিয়ে নিই। তারপর আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে যাবে এখান থেকে সোজা থিম্পু। তো এই যে আমাদের গাড়ি কালো কালারে, আর আমরা সিম কার্ড অলরেডি নিয়ে নিয়েছি। এটা 350 টাকা দামের সিম কার্ড। এটা 14 দিনের ভ্যালিডিটি এবং 2 GB ডাটা এবং আনলিমিটেড কল প্রবাবলি, বা ইন্টারন্যাশনাল কল কতটা সেটা আমাদের এই নাম্বারে ডায়াল করলে বলতে পারবো। এবং এখানে ভুটানে কিন্তু 8 ডিজিটের মানে কি নাম্বার হয়, আমাদের যেরকম 10 ডিজিটের নাম্বার, এদের কিন্তু 8 ডিজিটের নাম্বার হয়। ঠিক আছে, তো সিম কার্ড নিয়ে নিলাম, কোম্পানির নাম তাশি সেল। এবার এই গাড়িতে আমাদের রওনা দিতে হবে, আমরা বেরিয়ে যাবো। চলুন তাহলে, এই যে আমাদের গাড়ির নাম্বার BP1C1856। চলুন। বসে যাই, গাইড এখানে সামনে বসবে। এতদিন ধরে আমি সামনে বসেছি, কিন্তু গাইড এখানে সামনে বসবে।
আর আমার বসতে হবে পেছনে, কারণ আমি হচ্ছি ট্যুরিস্ট। তো আমরা কিন্তু মানে এখন পাহাড়ে উঠছি এবং ফুংসিলিংটাই যে জায়গা, সেই জায়গাটায় সমতল এবং তারপরে আমরা কিন্তু এবার পাহাড়ে উঠছি। আর এখানকার যে সিমটা আছে সেই সিমটা আমি মোবাইলের মধ্যে ইনসার্ট করে একটা নাম্বার ডায়াল করতে হয়, সেই নাম্বার ডায়াল করলাম, তো সঙ্গে সঙ্গে আমার 100 মিনিট যে টক টাইম বা 100 টাকার টক টাইম এখানকার ভুটানিজ টাকাতে 100 টাকার টক টাইম আমি পেয়ে গেছি এবং 2 জিবি ডাটা পেয়ে গেছি এবং 14 দিনের জন্য। এটা আমার 350 টাকা লেগেছে। 150 টাকা সিমও আছে, 250 টাকা সিমও আছে এবং 350 টাকা সিমও আছে। 150 টাকা সিমে কোনো ইন্টারনেট দেবে না। আর ইন্টারনেট যদি আপনার প্রয়োজন না হয় রাস্তাতে, তাহলে আপনার না নিলেও চলবে, কারণ হোটেলে ওয়াইফাই থাকবে এবং এখানে কিন্তু মিনিমাম 2 স্টার ক্যাটাগরি বা 3 স্টার ক্যাটাগরি হোটেল নিতে হবে। প্যাকেজের বর্ণনা আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, কত কি খরচ হতে পারে, 2 জন আসলে কত, 4 জন আসলে কত, 6 জন আসলে কত, সেটা আমি দিয়ে দিচ্ছি। তবে এই রাস্তার যে সৌন্দর্য সেটা এখন উপভোগ করি এবং সুন্দর গান শুনতে শুনতে আমরা এগোচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। রাস্তায় আমরা লাঞ্চ করব এবং মাঝে ছোট ছোট ব্রেক নেব এবং কয়েকটা সাইট সিন পয়েন্টস আছে সেটা দেখতে দেখতে যাব। ঠিক আছে, আমাদের গাইড সবসময় আমাদেরকে ইনফর্ম করছেন এবং উনি ইংরেজিতেই ইন্টারপ্রেট করছেন, তবে আপনি হিন্দি বা ইংরেজি এই দুটো চলতে পারে। হিন্দি ততটাও সকলে নাও জানতে পারে, তবে ইংলিশটা এখানে চলবে, বাংলা চলবে না ভাবলেই হলো। তো এখানে চেকপোস্ট এসছে, আমাদের এখানে যে পারমিটটা করা হলো সেটা এই চেকপোস্টে দেখানো হবে, তারপরে আমাদের এখান থেকে যেতে দেবে। মানে ওই বললাম না, একদিনে আপনি ভুটান আসতে পারেন, কিন্তু এই চেকপোস্ট পার করে সামনে আর যেতে পারবেন না, তার জন্য কিন্তু পারমিটটা প্রয়োজন। আপনি কি জানেন পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ কান্ট্রি হলো এই ভুটান। এখানে 70% অংশই বনভূমিতে পরিপূর্ণ। এখানকার কলকারখানা থেকে যত % কার্বন নির্গত হয় তার থেকে বেশি অক্সিজেন উৎপন্ন হয়। তাই খোলা বাতাসে একটু শ্বাস নিয়ে নিই কিছুক্ষণ। ভুটানের জনসংখ্যা 2022-এর সেন্সাস অনুযায়ী 7,27,000-এর কিছুটা বেশি। তুলনা করতে গেলে বলাই যায় যে নদিয়ার চাকদা ব্লকেই 4 লক্ষের উপর জনসংখ্যা আছে এবং ভুটানের মতো এত বড় দেশে মাত্র 8 লক্ষের কাছাকাছি জনসংখ্যা। আমরা এগোলাম সামনের দিকে। তো এখন বাজে ভারতীয় সময় 12:30 এবং ভুটানির সময় হচ্ছে 1টা। আমরা আছি এখন চুখা ডিস্ট্রিক্টের মাখাইবাড়িতে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। মাঝে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত মানে সারাদিনের জার্নি, কালকে থেকে জার্নি রয়েছে, কলকাতা থেকে জার্নি হয়েছে এবং আমরা সিধা চলে যাচ্ছি থিম্পুতে। তো বুঝতে পারছেন কতটা জার্নি রয়েছে। তো আমরা সেই জার্নিটা কভার করে আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। রাস্তা খুবই সুন্দর, তবে দেখতে অনেকটা আমাদের নর্থ বেঙ্গলের মতো, অনেকটা সিকিমের মতো, যে টার্নগুলো সেগুলো একই, মানে কি বলতেই পারেন, তো সিকিমের মতো। এবং এখানে আমরা যেই রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম সেই রেস্টুরেন্টটা বেশ দারুণ সুন্দর। হ্যাঁ, এখানে দেখুন সকলে বসে খাচ্ছে, এখানে সুন্দর পতাকা, যে বুদ্ধিস্ট পতাকা টাঙানো আছে এখানে, এবং ভেতরেও রেস্টুরেন্ট আছে, এখানেও রেস্টুরেন্টে আপনারা খেতে পারবেন। আর এখানে একটা খুশির খবর, মোদিজি চারিদিকে ছড়িয়ে আছে, মানে ভুটানও অ্যাকসেপ্ট করেছে ইউপিআই, তার মানে এখন আপনি ভুটানেও কিন্তু ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ইন্ডিয়ান টাকা তো চলছে সব জায়গাতে, আপনি ইউপিআই পেমেন্টও করতে পারবেন। তো চলুন আমরা ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো। বাইরে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং বাইরে টেবিলে জায়গা নেই বসার, আমরা ভেতরেই বসবো, বসে খাওয়া দাওয়া করে নেবো। ঠিক আছে, চলুন। এখানে ঠান্ডা আছে কিন্তু ভালোই, এখন অ্যারাউন্ড 15 ডিগ্রি সেলসিয়াস। এখানকার মেনু চার্ট দেখতে পাচ্ছেন, ধোসা আছে, প্লেন ধোসা আমরা জয়গাঁওতে 100 টাকাতে খেলাম, এখানে হচ্ছে জয়গাঁওতে 80 টাকা, এখানে হচ্ছে 250 টাকা। খাওয়ার দাম একটু কিন্তু বেশি। থালি, এখানে ভেজ থালি হচ্ছে 310 টাকা, 310 টাকায় আমাদের ওখানে মটন থালি হয়। আর স্পেশাল থালিও আছে, ভেজ থালি 400 টাকা। তো আমরা দেখি কি খাই। চিকেন, এখানে চিকেন, ফিশ, পর্ক আছে, এটা দরকার নেই আমাদের। চিকেন, ফিশ যেটাই খেতে চান 410 টাকা, এটা ননভেজ থালি। তো খাবারের দাম একটু বেশি এবং দুপুরের লাঞ্চ কিন্তু আপনার প্যাকেজের বাইরে, প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো চলুন আমরা অর্ডার করব। তো চলে এসছে আমাদের ভেজ থালি, দেখতে পাচ্ছেন এখানে পাঁপড় আছে, 1 পিস রুটি আছে, রাইস আছে, এটা কিসের চাটনি আছে, এটাও একটা তরকারি আছে, আর এটা কি একটা বল মতো কি একটা আছে, আর এখানেও একটা বল মতো কি একটা আছে, এটা ডাল আছে, রায়তা ডাল। তো খেয়ে দেখবো এখানকার ভেজ থালি কেমন এবং আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন। আর সামনের ব্যক্তিটা নিয়েছে হচ্ছে
ফ্রাইড রাইস, মানে চিকেন ফ্রাইড রাইস, দেখবো চিকেন ফ্রাইড রাইসটা কেমন হচ্ছে। ঠিক আছে, এখানে 10-20 মিনিট টাইম লাগবে বলেই দিয়েছে আসতে। তো ভাবছিলাম বড়াটার মধ্যে কি হবে। বড়াটা অ্যাকচুয়ালি যে কিনতে পারে না ফুচকা, সে ফুচকা ওটার মধ্যে আলু ভাতে দেওয়া, আলু ভাতে মেখে ওর মধ্যে ঢোকানো বড়াটার মধ্যে। আর এই বড়াটার মধ্যে যে কী আছে সেটা আগে দেখি। এই বড়াটার মধ্যে এটা ভাজা, এটার মধ্যে সবজি আছে, খেতে খারাপ নয়, তবে খাচ্ছি যেটা দিয়ে সেটা হচ্ছে এখানে যে চাটনিটা দিয়েছিল বা পিকেলটা দিয়েছিল ওইটা প্রচণ্ড ঝাল এবং ওইটা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে। ওইটা রয়েছে বলে খাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, চলুন। এখানে রোদ্দুর চলে গেছে, ওয়েদার কিন্তু আবার ঠান্ডা হয়ে গেছে। এই যে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম, এই রেস্টুরেন্টে মিডওয়ে রেস্টুরেন্ট, এখানে কিন্তু সার্ভিস আমার ভালো লাগেনি একটাই কারণ, সেটা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করে, চিকেন ফ্রাইড রাইস অর্ডার করে 1 ঘন্টা ধরে ওয়েট করার পরেও সেটা পাওয়া যায়নি। এবার আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি 500 টাকার নোট দিয়েছিলাম, আমাকে ভুটানিস টাকা ফেরত দিয়েছে, ইন্ডিয়ান টাকাও দিয়েছে, ভুটানিস টাকা ফেরত দিয়েছে। 5 টাকার নোট 2টো এবং 20 টাকার নোট একটা। এই 20 টাকার নোট আমার আছে। 2018 সালে যখন আমি এই ফুংসেলিং এসেছিলাম ভুটানে, তখন আমি একটা 5 টাকার নোট এবং একটা 20 টাকার নোট নিয়ে গেছিলাম, আমার রাখা আছে। তবে এটা আশা করি হ্যাবিচুয়াল হবে, মানে এখন আগামী 6 দিন এরকমই কন্টিনিউয়াস চলতে থাকবে। ঠিক আছে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাঞ্চ সেরে আমরা এগোলাম চুখা ড্যাম দেখার জন্য। এটি ওয়াংচু নদীর ওপর অবস্থিত, যেটি পরবর্তীতে প্রবাহিত হয়ে ভারতের ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। থিম্পু আরও 75 কিলোমিটার, কিন্তু মাঝে এখানে আরেক জায়গায় চেকিং হলো, তো চেকিং করে আমরা এগোচ্ছি। এটা একটা গ্রাম, এই সামনে গ্রাম আসছে, তো এখনও সময় লাগবে, এখনও 3-4 ঘন্টা সময় লাগবে, মানে আমাদের 6টা বেজে যাবে, সন্ধ্যা 6টা বেজে যাবে। অ্যাকচুয়ালি খাওয়ার ওখানে সময়টা লেগে গেলো 1 ঘন্টার ওপরে, খাওয়াও পাওয়া গেল না লাস্ট অবধি। কিন্তু আমরা যাচ্ছি, যাই হোক হোটেলে গিয়ে বিকেলবেলা দেখবো কোথাও রেস্টুরেন্ট আছে কি না, তাহলে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আর ওয়েদার অত্যন্ত ঠান্ডা। ঠিক আছে, মানে প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটায়। এবং আমরা থিম্পুতে যাচ্ছি, থিম্পুর অল্টিটিউড হচ্ছে 24,000 মিটার, অর্থাৎ প্রায় 7,500 ফিটের ওপরে অল্টিটিউড, তো ঠান্ডা তো থাকবেই। বর্তমানে থিম্পু টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি। আর এখানে নেটওয়ার্ক পাচ্ছে ভালোই, 4G আছে, 4G নেটওয়ার্ক আছে, এখনও 5G একবারও দেখিনি, তবে 4G আছে এবং 3G আছে। তো থিম্পু শহরে গিয়ে বোঝা যাবে যে 5G মানে এসছে কিনা। আর এখানে সব জায়গাতেই বলতে রেস্টুরেন্টে কিন্তু ইউপিআই অ্যাকসেপ্টেবল, কিন্তু এরা আরও 3% এক্সট্রা চার্জ করছে সেটার জন্য, হয়তো কনভার্সনের জন্য হয়তো 3% এক্সট্রা চার্জ করছে। তবে আপনারা ইউপিআই ইউজ করতে পারবেন, এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। ভুটানের রাস্তা চমৎকার, অনেকটা সিকিমের রাস্তার মতো, তবে সুন্দর এবং চওড়া, কারণ এটি তৈরি ও মেনটেন করে ভারতের বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন। রাস্তায় যেতে যেতে দেখে নিলাম সুন্দর একটি ওয়াটারফল। এবার আমরা এগোলাম পারোচু এবং থিম্পুচুর সঙ্গমস্থলে, যেটি এক জায়গায় মিলিত হয়ে সেই ওয়াংচু নদী তৈরি করেছে। এখান দিয়ে একটি পথ গেছে থিম্পুর দিকে এবং আরেকটি পথ গেছে পারোর দিকে। ভুটানের একমাত্র এয়ারপোর্ট পারোতে অবস্থিত, তাই যারা বাই এয়ারে আসতে চান তারা ডাইরেক্ট পারোতেই নামতে পারেন। তবে সেদিকে আমরা যাচ্ছি না, আমরা এগোচ্ছি থিম্পুর দিকে। ভুটানে 2008 সালে ডেমোক্রেসি এস্টাবলিশ হলেও এখনও কিন্তু এখানকার রাষ্ট্রতন্ত্রের হেড এখানকার রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক, এবং এখানকার প্রতিটি স্থানীয় ব্যক্তি ওনাকে ভগবানের মতো মানেন। প্রতিটি বাড়ি, প্রতিটি হোটেল এবং প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এখানকার রাজা এবং রানীর ছবি দেখতে পাওয়া যায়, এমনকি এখানকার মনিস্ট্রিতেও সেটি বিদ্যমান। তার কারণ আমরা ধীরে ধীরে জানাবো, তবে দেখতে দেখতে আমরা চলে আসলাম ভুটানের রাজধানীতে। নিস্তব্ধ, নিরিবিলি, শান্ত এবং পরিচ্ছন্ন একটি শহর। বিদেশের প্রেমে আমরা এই কারণেই পড়ি। আর এখানকার প্রতিটা বাড়ির আর্কিটেকচার একই রকমের। কোনটা বাড়ি, কোনটা হোটেল, কোনটা সরকারি অফিস বা কোনটা দোকান সেটি দূর থেকে বোঝা মুশকিল। তবে সেটি আমরা পরবর্তীতে জেনেছিলাম যে এখানকার টিনের শেডের কালার অনুযায়ী কিন্তু দূর থেকে চেনা যায় কোনটি কী। তবে এই সেম আর্কিটেকচারের জন্য ভুটান কিন্তু অনন্য সুন্দর হয়ে উঠেছে। আমরা দেখতে দেখতে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। তো এখন বাজে ভারতীয় সময় 4টা এবং ভুটানির সময়ে এটা 4:30, এবং আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেল এই
ওরো ভিলাতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আমাদের হোটেল। এবার আমরা যাব আমাদের হোটেলের রুমে এবং গিয়ে দেখাবো রুমটা কেমন হয়েছে। এটা টোটালটাই আমরা বুক করেছিলাম ট্যুর কিংডম যে এজেন্সি আছে সেই এজেন্সির মাধ্যমে। ঠিক আছে, চলুন তাহলে আমরা যাই আমাদের রুমে। এই যে আর এই যে আমাদের গাড়ি ব্ল্যাক ডগ। চলুন হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখুন। ল্যান্ড অফ থান্ডার ড্রাগন, দেখুন চারিদিকে শুধু ড্রাগন। আর নতুন বর্ষ উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ সুন্দর অ্যাপিয়ারেন্স। ওয়াও। এই যে রিসেপশন, এই যে এখানকার বর্তমান কিং এবং তার ওয়াইফ কুইন। চলুন আপনাদের এই জায়গাটা দেখায়। এখানে রেস্টুরেন্ট কাম বার আছে এবং এখানে আছে বুফে সিস্টেম এবং এখানে পুরো ভুটান বা পুরো থিম্পু শহর দেখুন। ওয়াও। এই যে এখানে প্রচণ্ড ঠান্ডা, হাড় হিম হয়ে যাচ্ছে। যা ঠান্ডা লাগছে না, প্রচণ্ড ঠান্ডা। আমার ড্রেসটাও হালকা পাতলা পরা হয়ে গেছে। রুমে গিয়ে ব্ল্যাঙ্কেটের তলায়, নাহলে এখানে সারভাইভ করা মুশকিল। হ্যাঁ, তবে জায়গাটা খুবই সুন্দর, একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আমরা দেখেইছি সিকিমে কতটা সুন্দর, তার থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে ক্লিন। এখানেই জনবসতি দেখতে পাচ্ছি, অন্যদিকে নেই। মানে রাস্তাতে আসলাম পুরো ফাঁকা। হ্যাঁ, আর এখান দিয়ে বয়ে গেছে থিম্পু ছো বা থিম্পু নদী, যেটা আমরা যার পাশ দিয়ে আমরা আসলাম। এখানে এসে বাড়ির সামনে এসে বসেছি, কিন্তু বাড়ি কিছু খাচ্ছি না, পান করছি না। পান করবো হচ্ছে চা, গরম গরম চা চলে আসলো। আর সত্যি বাইরে যা ঠান্ডা দিয়েছে, তার জন্য কিন্তু এখন চায়ের প্রয়োজন। এবং একটা জিনিস দেখায়, আমাদেরকে দিয়েছে বিস্কুট, বিস্কুটের সাথে দিয়েছে মুড়ি। এরকম এটা ভেতরে কিন্তু মুড়ি টাইপের ব্যাপারটা, আর আছে হচ্ছে নামকিন বিস্কুট। হ্যাঁ, চায়ের সাথে। তো একটা দেশে আতিথেয়তার পদ্ধতি আলাদা। তো এখানে এসে আমরা নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি। তো এটা একটা সবথেকে বড় বিষয়। দারুণ দারুণ লাগলো, এসেই মনটা ভরে গেল। এতক্ষণ তো ঘুমাচ্ছিলাম, কালকে থেকে হ্যান্ডওভার কাটবে। আজ কাল কলকাতা থেকে বেরিয়ে আজ এখানে এসে পৌঁছালাম থিম্পুতে, এক দেশ থেকে আরেক দেশে। হ্যাঁ, তো আজকে হ্যাংওভারের মধ্যে রয়েছি, হ্যাংওভার কাটবে আজকে রাত্রেবেলা। কাল সকাল থেকে একদম পুরো ফ্রেশ মুডে আমরা এখানে ঘোরাঘুরি করবো। ঠিক আছে, চলুন একটু গরম গরম চা চুমুক দিয়ে নিই। দারুণ। এর জিঞ্জার দেওয়া, এর মধ্যে আদা দেওয়া। ফার্স্ট কান্ট্রি ভিজিট, ফার্স্ট টাইম জোন চেঞ্জ। এরকম আরও হবে, ইচ্ছা আছে সারা পৃথিবী ঘোরার। এটা প্রথম হলো, সবে তো আসলাম, এখনও 6 দিন এখানে কাটানোর আছে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ, আপনারা না থাকলে এইটা সম্ভব হতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের ভালোবাসা এবং আপনারা এত সুন্দর আমাদের সাপোর্ট করেছেন যে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি, যে আমরা বিদেশ ট্যুর করতে পারি। সো থ্যাংক ইউ এগেন। চলুন আমরা আগে রুমে যাব। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমাদের রুম দিয়েছে 3 তলাতে, মানে 3 তলা বলতে 3rd ফ্লোর, এবং আমাদের রুম নাম্বার হচ্ছে 304 এবং ভিউ রুম দিয়েছে এই সাইডে। চলুন, এই যে ঢুকছি রুমের মধ্যে। ও, রুমের মধ্যে অলরেডি আমাদের লাগেজ চলে এসছে, বাহ, লেভেলই আলাদা। ওয়াও, রুমটা দেখুন। এগুলো হচ্ছে 3 স্টার ক্যাটাগরি হোটেল। দেখতেই পাচ্ছেন রুমের মধ্যে কী কী ফেসিলিটি আছে, আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে তো একটা বড় সোফা আছে, আর সঙ্গে টিভি আছে, আছে ওয়ার্ড্রপ। ঠিক আছে, এটা এই পোর্শনটা গেল। এখানে আছে রুম হিটার একদম, এবং আছে এত বড় একটা খাট, যেখানে 3 জন ইজিলি থাকতে পারবে, মানে বাবা মা এবং বাচ্চাও থাকতে পারবে, আর চাইলে 3 জন মানে অ্যাডাল্ট এখানে থাকতে পারবে। এখানে আছে আয়না এবং একটা চেয়ার এবং টেবিল। এখানে আপনারা ল্যাপটপ নিয়ে কাজ করতে পারেন, এবং এখানে চা কফি তৈরির ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এবং জলের বোতল আছে 2টো, কিনলের জলের বোতল আছে, এবং আছে হচ্ছে ইলেকট্রিক কেটেল, যেটা খুবই প্রয়োজনীয় এখানে, কারণ প্রচণ্ড ঠান্ডা।
এবং ইন্টারকম আছে, এখানে নাম্বার দিয়ে দিয়েছে, কোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। রিসেপশন হচ্ছে 0 আর ফুডের জন্য হচ্ছে 333। আর বাথরুমটা আপনাদেরকে দেখাও, এই যে বাথরুমটা দেখুন, ওয়েস্টার্ন কোমোড, এখানে এত বড় একটা গিজার আছে দেখতেই পাচ্ছেন, এ তো মনে হয় 50 লিটার এই গিজার, যাই হোক। আর এখানে আছে হেয়ার ড্রায়ার আছে, 3 স্টার ক্যাটাগরি হোটেল, বুঝতেই পারছেন এখানে হেয়ার ড্রায়ার দিয়ে দিয়েছে, এবং আছে হচ্ছে আয়না এবং ওয়েস্টার্ন কোমোড। এখানে কিন্তু শাওয়ারের ব্যবস্থাও আছে, হট ওয়াটার আছে এবং সমস্ত কিছু আছে, মোটামুটি একটা রুমের মধ্যে যা যা দরকার সমস্ত কিছু আছে। আর এই যে আমাদের রুমটা তো আমি দেখালাম, এবার চলুন আমরা ভিউটা দেখাই। এই যে এখান দিয়ে প্রবাবলি ভিউ থাকবে, হ্যাঁ। অ্যাটাচড ব্যালকনি আছে এবং বাইরেও চেয়ারের ব্যবস্থা আছে। চলুন বাইরে যাব, এটা জানলা, এই যে সামনে দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। অলরেডি রুম হিটার চলছে, এই যে। তো এই যে আমাদের ব্যালকনি দেখতেই পাচ্ছেন, ব্যালকনিতে 2টো চেয়ার রাখা রয়েছে এবং মাঝখানে টেবিল রাখা রয়েছে। খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট আমার তো দারুণ লাগছে ভুটানে এসে। এবং ভুটানে কিন্তু এই জিনিসটা ম্যান্ডেটরি যে আপনাকে 2 স্টার ক্যাটাগরি বা 3 স্টার ক্যাটাগরি হোটেলে নিতে হবে অ্যাজ এ ট্যুরিস্ট। আপনি যদি ট্যুরিস্ট হিসাবে আসেন, যদি কাজে আসেন সেক্ষেত্রে আপনি যে কোনো হোটেল নিতে পারেন, কিন্তু ট্যুরিস্ট হিসাবে আসলে, ট্যুরিস্ট ভিসাতে আসলে বা ট্যুরিস্ট পারমিটে আসলে আপনাকে কিন্তু এই ধরনের হোটেল নিতে হবে। এবং আমাদেরকে বেস্ট হোটেলটাই দেওয়া হয়েছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম ট্যুর কিংডমকে যেন আমাদের খুব ভালো হোটেল দেওয়া হয়, এবং এখানে রিসেপশনে আসার সাথে সাথেই ওনারা কিন্তু আমাদের সই করিয়ে নিলেন, এবং সেখানে কিন্তু লেখা আছে ট্যুর কিংডম, মানে ট্যুর অপারেটর ট্যুর কিংডম। তো এখানে রেকগনাইজড, এবং আপনারা যদি বুক করে আসতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের সাথে। ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। চলুন এবার রুমের মধ্যে গিয়ে আমরা তো এবার একটা ছোট্ট ন্যাপি নেব, হ্যাঁ। তারপরে উঠে সন্ধ্যেবেলা দেখব যে কেমন লাগে গোটা থিম্পু শহর, পুরো আলো জ্বলে ওঠে, দুর্দান্ত লাগে। ঠিক আছে, চলুন। আজ জার্নি অনেকটাই হয়ে গেছে, তাই বিকালে একটু রেস্ট নিলাম। রাত যত নামছে ঠান্ডার পারদও ততই নামছে। এখানে থিম্পুতে এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এখন বাজে রাত 8:10। আমাদের কিন্তু ডিনারের জন্য ডাক অলরেডি পড়ে গেছে, কারণ আমরা যখন নিচে ছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে 8টা থেকে 9:30 মধ্যেই কিন্তু ডিনার সারতে হবে। তো আমরা বলেছিলাম যে আমরা ডিনার সারবো রাত 8টায়। তো 8:05 অলরেডি কল চলে এসছে, এখন বাজে 8:10, আমরা রেডি হয়ে গেছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, এখন 3-4 ডিগ্রি তাপমাত্রা এখানকার। তাড়াতাড়ি করে আমরা রেডি হয়েছি, এখন আমরা যাচ্ছি একদম গ্রাউন্ডে। সেখানে আমাদের বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনাদেরকেও দেখাবো কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে। নতুন আমরা এখানকার অভিজ্ঞতা অর্জন করব এবং আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকবেন। চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। এখানে অনেকটা বড় রেস্টুরেন্ট, এখানে একসাথে প্রায় 40 জন বসে খেতে পারবে এবং বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, তবে এনারাই সার্ভ করছেন। বুফে সিস্টেমটা দেখায় আপনাদেরকে, এই যে এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, এই যে পাঁপড় টাপড় আছে, এখানে সমস্ত কিছু রাখা রয়েছে। এবং আমরা বসবো এই সাইডটাতে। এখন নিউ ইয়ারের কারণে এখানে বেলুন টেলুন দেখতে পাবেন, কিন্তু জায়গাটা মাস্ত। এই যে এই সাইড থেকে পুরো থিম্পু শহর দেখা যাচ্ছে, যদিও আমার ঘর থেকেও দেখা যাচ্ছে, মানে আলাদাই লেভেল। আর সামনে আছে বার, ওপেন বার কাম রেস্টুরেন্ট। আপনারা যদি বারে কিছু অর্ডার করেন তাহলে করতে পারেন, কারণ ভুটানে কিন্তু অনেকটাই সস্তাতে পাওয়া যায় এবং এখানে কিন্তু আপনি সমস্ত জায়গাতে পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন। আমাদের প্রয়োজন নেই, যদিও ঠান্ডা আছে, ঠান্ডাতে অনেকের প্রয়োজন হয়, আপনারা প্রয়োজন মেটাতে পারেন। তো এখানে বুফে সিস্টেমে আমাদের নিয়ে নিতে হবে। রাইস আছে, আমরা রাইস অল্প করে নেব, কারণ এখানে বেশি ঠান্ডা জায়গাতে বেশি খাওয়া যাবে না। রাইস আছে, প্রথমে রাইস নিলাম, এবং এখানে আছে মটরশুঁটি আর আলু যে তরকারি বা ভাজা টাইপের বলতে পারেন, ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে, খেতেও আশা করি ভালো হবে, তার জন্য বেশি করে নিচ্ছি। এটা কি জিনিস জানি না, কিন্তু এটা আমার খাওয়ার ইচ্ছা নেই। এটা আলু ভাজা আছে, চলো ভাজা আছে, ভাজাটা নিই। আলু ভাজার সাথে ভেন্ডি ভাজা আছে, এটা কিন্তু ভেন্ডি লম্বা লম্বা করে ভাজা। চলো আলু ভাজা হয়ে গেল। এটা ডাল, মুগের ডাল, অল্প করে ডাল নিয়ে নিই। খাওয়া দাওয়াটা মনে হচ্ছে সমস্যা হবে না ভুটানে, কারণ
যেহেতু এরকম ব্যবস্থা করা আছে। আর এই সাইডে আছে চিকেন। চলো চিকেনের 2 পিস চিকেন উঠিয়ে নিই, 2-3 পিস। নন ভেজ আইটেম, আপনারা যদি চান যে শুধু ভেজ নেবেন তাহলে শুধু ভেজও নিতে পারেন, এটা নন ভেজ আইটেম। আর এখানে স্যালাড আছে, আমি স্যালাড নিয়ে নেব। শসা আছে, গাজর আছে, পেঁয়াজ আছে, লেবু আছে। চলো পাঁপড় আছে, পাঁপড়টা আমার ফেভারিট, পাঁপড়টা উঠিয়ে নিই। তো আমার প্লেট মোটামুটি রেডি। এইবার এই সাইডে বসবো, বসে আমরা যাব খাওয়ার টেবিলে গিয়ে বসবো। চলুন, এখানে জল রাখা আছে কাচের বোতলে এবং এখানে গ্লাস আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এবং রিভিউ দেবো যে খেতে কেমন হচ্ছে, ঠিক আছে? চলুন তাহলে। রাতে বুফে সিস্টেমে আমরা খাওয়া দাওয়া সারলাম। তো খেতে আমরা বসে গেছি। তো খাওয়ার মাঝে আরেকটা জিনিস আইটেম চলে আসলো, সেটা হলো এই যে গোলাপ জামুন একটা করে, এটা মিষ্টি সঙ্গে কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে। আর খাবার আমি খেয়ে দেখলাম, আমি চিকেনও খেলাম, ডালও খেলাম এবং ওই মটরশুঁটি এবং আলুর যে ভাজা টাইপের ওটাও খেলাম, ওই তরকারিটাও খেলাম এবং আলু ভাজাও খেলাম। আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, খাওয়া দাওয়ার ওখানে কিন্তু চিকেন হোক বা যে কোনো আইটেম আনলিমিটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে বলেছিল 8টার সময় ডেকেছিল, কিন্তু এটা কিন্তু ভারতীয় টাইমে 7:30। তো আমরা 7:30 মানে 8টার মধ্যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমাদের 12 ঘন্টা ঘুম হবে, কারণ কালকে আবার সকাল 8টার সময় আমাদের ব্রেকফাস্টের ডাক পড়েছে। সেটাও বুফে সিস্টেমে থাকবে, অনেক রকম আইটেম থাকবে, সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে। তো সেই ভিডিওটি অবশ্যই দেখতে ভুলবেন না। আজ আমাদের এখানে আজকের পর্ব শেষ হলো। আগামী 4টি পর্বে আমরা ভুটানের বিভিন্ন জায়গা ঘুরে দেখব এখানকার রিচ কালচার, স্থাপত্য এবং সৌন্দর্য। সুতরাং সেই ভিডিওগুলি অবশ্যই দেখতে ভুলবেন না। আর খরচের কথা বলতে গেলে বলতেই হবে যে আমরা দুজন এই ট্যুর করেছিলাম ফালাকাটা টু ফালাকাটা 5 রাত 6 দিনের। আমাদের খরচ পড়েছিল 33,000 টাকা পার হেড। এতে আমাদের এসডিএফ, ইন্স্যুরেন্স ফি, 3 স্টার হোটেল, ডিনার, ব্রেকফাস্ট এবং সমস্ত ট্রান্সপোর্ট ইনক্লুড ছিল। শুধুমাত্র দুপুরের লাঞ্চ এবং এন্ট্রি ফিগুলি এর বাইরে ছিল, যার জন্য দৈনিক 1000 টাকা আপনি এক্সট্রা ধরে রাখতে পারেন। এছাড়াও যদি 4 জনের গ্রুপে যান তাহলে জনপ্রতি খরচ হবে 25,000 টাকা, 6 জনের গ্রুপে গেলে জনপ্রতি খরচ হবে 22,000 টাকা, 8 জনের গ্রুপে গেলে জনপ্রতি খরচ হবে 21,500 টাকা এবং 18 জনের গ্রুপে গেলে জনপ্রতি খরচ হবে 19,000 টাকা। লাদাখ বা অরুণাচল প্রদেশ ঘুরতেও কিন্তু মোটামুটি 25 থেকে 30,000 টাকায় খরচ হয়। সেক্ষেত্রে আপনি একবার ভুটান ঘুরে আসতে পারেন। বিদেশে ঘোরার স্বপ্ন পূরণ হবে এবং আপনার সোশ্যাল মিডিয়া ওয়ালে তৈরি হবে নতুন কিছু স্মৃতি। আর এই প্যাকেজটি আপনারা বুক করতে পারেন উত্তরবঙ্গ তথা ভুটানের সেরা ট্রাভেল সংস্থা ট্যুর কিংডমের মাধ্যমে। ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া থাকলো, ফোন করে কোটেশন নিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।